রোহানের মুখ থেকে এমন স্বীকারোক্তি শুনে মৌয়ের বুকে রক্ত যেন এক লোহময় হিম হয়ে গেল। সে ছানা বাড়া চোখে তোকটাতে তোকলাতে বলল, রোহান ভাইয়া, তুমি খুন করেছো ওদের। কথাটা পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ার আগেই ওজন তাড়াহুড়ি মৌয়ের মুখ নিজের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। ঠিক সেই মুহূর্তে ওয়েটার তাদের অর্ডার করে কফি আর আইসক্রিম প্লেটে করে দিয়ে নীরবে চলে গেল। ওয়েটার আড়াল হতেই উজান মৌয়ের কানের কাছে নিচু গলায় বলে, পিচ্ছি একদম মুখ বন্ধ রাখো, আমি কথা বলছি তো। মৌ উজানের কথা মতো চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু তার দুধক বেওয়া ঝড়ে ধারায় গরম জল গড়িয়ে পড়তে লাগলো। রোহন নামের এই ছেলেটার ভেতর থেকে যে এতটা পৈশাচিত্র, হিংস্র আর উদযাপন হয়ে উঠতে পারে তা ময়ের কল্পনার বাইরে ছিল। সামান্য আক্রোশের কারণে তিনটে জনজ্বলন্ত মানুষের প্রাণ কেড়ে নিয়ে কিভাবে লোকটা আবার মুখ ফুলিয়ে টেবিলে বসে কফি অর্ডার করেছে, এমনকি স্বাভাবিকভাবে রয়েছে, উজান এবার বেজায় ছুটে গেল। রোহানের এই অতি স্বাভাবিক আর নির্ভীক ব্যবহার সে কোনোভাবে মেনে নিতে পারছে না। সে দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, রোহান, তুই আজ যে অপরাধটা করেছিস সেটার জন্য তোর কঠিন শাস্তি পেতে হবে। তুই জানিস তো, তোর বলা প্রতিটি কথা আর খুনের স্বীকারোক্তি আমি অলরেডি ফোনে রেকর্ড করেছি। উজানের হুমকি শুনে রোহান বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং ঠোঁটের কোণে এক চিত্র রহস্যময় মুচকি হাসি ফুটিয়ে তোল। সে ঠান্ডা মাথায় কফিতে চুমুক দিয়ে ফিসফিস করে বলল, তুই তো আইনের লোক ভাই, সিআইডির অফিসার হয়ে তুই আমাকে ছাড়া দিবি আর শাস্তি দিবি, এমনটা আবার হয় নাকি? আমি খুব ভালো করে জানতাম তুই শুরু থেকে আমার সব কথা রেকর্ড করবি। কিন্তু একটা কথা মনে রাখিস সুজান, এই রোহান তালুকদার নিজে থেকে ধরা দিতে চাইলে তোদের পুরো ডিপার্টমেন্ট কারো স্বার্থ নেই আমাকে শুরু দেখা। আমার সাথে চ্যালেঞ্জ করছে তুই। উজান দুই জোড়া ভ্রু কুচকে হিংসে গলায় জিজ্ঞেস করলো, হুম, একেবারে না, যেটা খাতি সত্য সেটাই বলছি। রোহান শান্ত গলায় হাত ছাড়িয়ে দিল। বাই দ্য ওয়ে, তোদের দুজনকে এই অসময়ে এখানে ডেকে আনার আসল কারণটা এবার বলি তাহলে। রোহান ভাই আমার, প্লিজ আমার কথাটা শোনো। নিজের ভুলটা স্বীকার করে পুলিশ আর আইনের কাছে আত্মসমর্পণ করো, ট্রাস্ট মি। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো তোকে আবার একটা স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরিয়ে আনা। আমি সত্যি চাই না তোর আর কোনো ক্ষতি হোক। রন একদম স্থির ও শান্ত ভঙ্গিতে ময়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন ছিল, ভুল স্বীকার করে পুলিশের কাছে ধরা দিলে তুই তোর বউকে দিবি আমায়? কথাটা শেষ হতে না হতে উজান নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে সিংহের মতো গর্জন তুলে টেবিলে ভেঙে রোহানের শার্টের কলার শক্ত করে চেপে ধরলো। জান, আর বললি কি বললি তুই? হঠাৎ উজানের এমন উগ্র আক্রমণে রেস্টুরেন্টের চারপাশে মানুষজন আর ওইটারও অদ্ভুত আর আতঙ্কিত দৃষ্টিতে তাকাতেই উজান নিজেকে খানিকটা সামলে নিল। সে রোহানের কলার ছেড়ে দিয়ে ধপাস করে চেয়ারে বসে নিচু কিন্তু বিষাক্ত স্বরে কটমট করে আওড়ালো, তোর নিজের বোনে হয় পিচ্ছি, আর তুই বোন সমতুল্য একটা মেয়ের দিকে নজর দিয়ে এসব নোংরা কথা বলিস? তোর নিজের একটুও লজ্জা করে না রোহান? সরি আর। রোহান তালুকদারের ডিকশনারিতে লজ্জা, ভয় বা নীতি শাস্ত্র বলে কিছু কখনো ছিল না। যাগে সেসব ফালতু কথা। তোদের দুজনে যে জরুরি কথা কাজের জন্য ডেকেছে সেটা আগে শোন। উজান মারাত্মক রাগান্বিত হলো। রোহানের প্রতিটা কথা তার কান আর মেজাজে সাহায্য সেবার বাইরে গিয়ে বিষ ছাড়াচ্ছিল। রোহান যদি তার বেস্ট ফ্রেন্ড না হতো তবে হয়তো আজ নিজের হতেও জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতো। উজান আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। রোহান চট করে থামিয়ে দিল, আরে দোস্ত শুনে যা তো, আমি ঠিক কী বলতে চাইছি নেভার। আর তোর জন্য জঘন্য অজুহাত শুনতে আমার একদমই নারাজ। রেডি থাকিস রোহান, খুব শীঘ্রই আমাদের এবার পুলিশ স্টেশনে লকআপে দেখা হবে। হঠাৎই রোহান হাত বাড়িয়ে উজানের হাত টেনে ধরে তাকে আবার চেয়ে বসিয়ে দিল। উজান চরম বিরক্ত হয়ে উপস্থিত দেখাতে বাধ্য ও শান্ত রইল। তখন রোহান একদম নিচু স্বরে থমথমে গলায় বলল, তোকে আর কষ্ট করতে পুলিশ নিয়ে আমার কাছে দৌড়াতে হবে না উজান। প্রপার টাইম এলে আমি এমনিতেই তোদের সুন্দর লাইফ থেকে চিরকালের জন্য হারিয়ে যাব। বাই দ্য ওয়ে ফোন, তুই আজও বুঝতে পারলি না এই রোহান তালুকদার তোকে ঠিক কতটা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। মৌ দাঁতে দাঁত চেপে খেপে হিসেসে আড়ালো, মানুষ খুন করে বা রক্ত ঝরিয়ে কখনো নিজের ভালোবাসা পবিত্রতা প্রমাণ হয় না রোহান তালুকদার। এটা ভালোবাসা নয়, চরম মানসিক অসুস্থতা। রোহান কিছু সময় পাগলের মতো একা একাই খিলখিল করে হেসে উঠল। অতঃপর মৌয়ের দিকে একবার ক্ষীণ দৃষ্টি ফেলে নিচে সারা আড়ালো, ফল আগামী 2-3 দিন তুই আমার মেয়ের এক সেকেন্ডের জন্য ভুল করে এই চৌধুরী বাড়ির বাইরে পা ফেলবি না। কেন বের হবি না তার কোনো ডিটেলস বা ব্যাখ্যা এখন তোকে আমি দিতে পারবো না। এই কয়টা দিন চুপচাপ রুমের ভেতর বন্দি থাকবি, বুঝতে পেরেছিস? মৌ এক চুলো দমে না গিয়ে রোহানের চোখের সামনে নিজের তর্জনী উঁচিয়ে গড়ে উঠল। তাসফিয়া মৌ চৌধুরী কখনো কারো হুকুম মেনে চলে না, সে কেবল নিজের হুকুম মেনে চলে। কথাটা বলে মৌ নিজের এবার শক্ত করে উজানের হাত টেনে ধরে তাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে দ্রুত বাইরে ছিল।
আর সেখানে টেবিলে একটা নিস্তব্ধ হয়ে বসে রইল রোহান। উজান আর এক মুহূর্ত দেরি না করে মোয়ের বাইরে বাইকে বসিয়ে সোজা চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু বাসায় এসে ড্রয়িং রুমে পা রাখতে দুজনের একদম স্তম্ভিত বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের চৌধুরী বাড়ির আলো ঝলমল ড্রয়িং রুমের আগে থেকে বেশ কয়েকজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার গম্ভীর মুখে বসে আছে। হঠাৎ বাড়িতে পুলিশ কেন এসেছে উজান সিআইডি অফিসার হওয়া সত্ত্বেও পুরো বিষয়টা এক লহমায় বুঝে উঠতে পারছে না। সে কৌতূহল চিহ্নিত মুখে এগোতে চাইল, তবে ভয় উজানের হাতটা পেছন থেকে শক্ত করে চেপে ধরে টেনে রাখলো। মোয়ের বুকের ভেতরটা অজানা আতঙ্কে থরথর করে কাঁপছে, কারণ আজ পর্যন্ত চৌধুরী বাড়ির চৌকাটে কখনো কোনো কারণে পুলিশ পা রাখেনি। তবে আজ মাঝরাতে কেন এভাবে পুলিশ এলো, এই ভেবে মোয়ের গা হিম হয়ে এলো। উজান মোয়ের চোখে ইশারা শান্ত করে বলেও ভয় আরও গুটিয়ে গেল। পরিস্থিতি বুঝে মেয়ের দ্রুত এগিয়ে এসে মোয়ের নিজের কাছে টেনে নিল। উজান ধীরে পায়ে ড্রয়িং রুমে বসে থাকা সেই পুলিশ অফিসারের দিকে এগিয়ে গেল। উজানকে কাছে আসতে দেখে তারা সম্মানে উঠে দাঁড়ালো। উজানে একদম স্বাভাবিক হলে আড়ালো, অফিসার আপনার এই মাঝরাতে এখানে? পুলিশ অফিসার এগিয়ে এসে শান্ত গলায় বলল, আসলে স্যার, এত রাতে আপনাদের ডিস্টার্ব করার জন্য কোনো ইচ্ছে আমাদের ছিল না, তবে বুঝতে তো পারছেন আমরা আইনের লোক, ডিউটি খাতিরে আসতে হলো। প্লিজ স্যার, কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের আমাদের সাথে থানায় যেতে হবে। উজান তীক্ষ্ণ চোখে অফিসারের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, অফিসার, আপনারা কি আমাকে এই কেসে সন্দেহ করছেন? নো স্যার, তবে তদন্তের স্বার্থে আপনারা যেতেই হবে। প্লিজ স্যার, চলুন। উজানার কথা না বাড়ে গম্ভীর রাতে তাদের সাথে বের হয়ে গেল। ভেতর থেকে ব্যাকুল হয়ে পেছনে দৌড়ে এসে ডেকে উঠল। উজান থামলো না, বরং দরজার কাছ থেকে বরফ শীতল কণ্ঠে আড়ালো, পিচ্ছি, ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট, আমি খুব শীঘ্রই ফিরে আসছি। তারা চলে যেতেই চৌধুরী পরিবারের বাকি সদস্যরা অবাক চোখে ইফাতের দিকে তাকালো। ইফাত সবার প্রশ্নসূচক দৃষ্টি মানে খুব ভালো করে বুঝতে পেরেছিল। আশরাফুল চৌধুরী একটু সামনে এগিয়ে এসে ইফাতের দিকে গম্ভীর প্রশ্ন ছুড়ে দিল, ইফাত অফিসারের উজানকে স্যার বলে সম্বোধন করছিল কেন? আর কেনই বা এত মাঝরাতে ওকে এভাবে থানায় নিয়ে যাওয়া হবে? ইফাত আর সতীটা লুকিয়ে রাখা সম্ভব নয় বুঝতে পেরে ধীরে ধীরে পরিবারের সবার সামনে উজানের সিআইডি এজেন্ট হওয়ার সমস্ত গোপন তথ্য ধরল। আরিফুল চৌধুরী কপালে গম্ভীর চিন্তায় ভাঁজ ফেলে শুনে গেলেন, নিজের ছেলের দেশে এত বড় একজন সিআইডি অফিসার, অথচ তারা ঘুণাক্ষরেও একদিন জানতে পারেনি। তবে জানার পর বাবার বুকটা এক অদেখায় গর্বে ভরে উঠল। ছেলে মেয়ে এমন বিশাল উন্নতিতে যে কোনো মা বাবাই গর্বিত হন। উজানের মা বাবাও আজ আনন্দ ও গর্বে করল। এরপর ইফাত আর রুমে বসে না থেকে সোজা উজানের পিছু পিছু থানার উদ্দেশ্যে রওনা দিল। ভাইকে এমন বিপদের সময় একা যেতে দিল না সে। আর মেহের আকুলও মোয়ের সান্ত্বনা দিতে নিজের রুমে নিয়ে গেল। রাত তখন প্রায় শেষ প্রহর। তখন উজান আর ইফাত অক্ষর অবস্থায় বাসায় ফিরল। উজান সিঁড়ি বেয়ে সোজা ইফাতের রুমের দিকে গেল, কারণ সেখানেই ছিল। মেহেরের পাশ নিশ্চিন্ত ঘুমে থাকা মোয়ের আলতো করে পাজা কোলে তুলে নিয়ে আবার নিজের রুমের দিকে পা বাড়ালো উজান। বিছানায় মোয়ের পরম যত্ন শুয়ে দিয়ে সে ফ্রেশ হয়ে চলে গেল। প্রায় ঘন্টাখানেক পর শাওয়ার শেষ করে টাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে এলো উজান। অতঃপর বিছানায় শুয়ে মোয়ের গম্ভীর ভালোবাসা নিজের বুকের ভেতর টেনে জড়িয়ে ধরলো। ঠিক তখনই মোয়ের ঘুমটা হালকা ভেঙে গেল। সে চোখ মেলাতে উজানের ঠান্ডা বুকে হাত রেখে কাঁপা কাঁপা গলা জিজ্ঞেস করল, প্রফেসর সাহেব, আপনি কখন গেলেন? পুলিশ ছেড়ে দিয়েছে আপনাকে? সবাইকে জেনে গেছে যে রোহান ভাইয়া ওই 3 জনকে মেরে ফেলেছে। উজান নিজের দুটো ঠান্ডা হাত দিয়ে মোয়ের ফর্সা গাল দুটো পরম আদরে চেপে ধরলো। তারপর তার গোলাপি ঠোঁটের কোণে গভীর এক চুমু এঁকে দিয়ে ফিসফিস করে আড়ালো, ভয় পেও না পিচ্ছি, কিচ্ছু হয়নি। গতকাল ক্যাম্পাসের শিরিনদের সাথে আমি একটু রুক্ষ বিহেভিয়ার করেছিলাম বলে ওদের পরিবার প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে থানায় মিথ্যে এলিগেশন দিয়েছিল। তবে সেটা তদন্তের একদম ভুল প্রমাণিত হয়েছে, কারণ গতকাল রাতে ঘটনার সময় আমি যে তোমার সাথে বাসাতেই ছিলাম তার স্পষ্ট সিসিটিভি ফুটেজ পুলিশ পেয়েছে। আর অন্য এক জায়গায় সিসিটিভি ফুটেজ রোহানকে সরাসরি ওই 3 জনকে মারতে দেখা গেছে। তাই পুলিশ এখন আসলে অপরাধী রোহানকেই অলরেডি হন্য হয়ে খুঁজছে। এবার আর কোনো প্রশ্ন না করে যান, ভীষণ মাথা যন্ত্রণা করছে, একটু ঘুমানোর প্রয়োজন। আজ ঘুমাতে দাও, তোমার কালকে একটু বেশি করে ভালোবেসে পুষিয়ে দেবো, কেমন? উজানের কথা শুনে মৌ চরম লজ্জা পেয়ে গেল। এত আশঙ্কাজনক মুহূর্তেও লোকটার মাথায় আসাপ এসব রোমান্টিক চিন্তা কীভাবে আসে? মোয়ের চুপ থাকতে দেখে উজান ছোট ছোট করে দুষ্টুমি ভরা গলায় বলে উঠল, আমার বউজান মনে হয় কাল পর্যন্ত ওয়েট করতে চাইছে না, আজ এখনই আমার ভালোবাসা চাইছে, তাই তো? ওকে ফাইন। উজান চৌধুরী অলওয়েজ স্ট্রং, চলো এখনই মিশন শুরু করি তাহলে। মৌ লজ্জায় লাল হয়ে রাগে উজানের চওড়া বুকে দুটো আলতো করে কিল বসিয়ে দিল। তারপর আর কথা না বাড়িয়ে নিজের অধসা অবস্থায় বসে উজানের মাথাটা পরম মমতায় নিজের
কোলে তুলে নিল। বরের চুলে আলতো করে আঙুল চালিয়ে বিলি কাটতে কাটতে লাগলো। উজান এক চিলেতে তৃপ্তি মুচকি হাসি বইয়ের কোলে মাথা রেখে গভীর ঘুমে ঢলে পড়লো। ঠিক 2 দিন পর ভোর হতে না হতেই উজান তাড়াহুড়া করে রেডি হতে শুরু করেছে। এত সকালে উজানকে এমন লুকে রেডি হতে দেখে মুখ খানিকটা অবাকই হচ্ছে। তবু বাধ্য মেয়ের মতো সে একে একে উজানের ঘড়ি, বেল্ট আর প্রয়োজনীয় সব জিনিস এগিয়ে দিতে। একটা জরুরি মিশন পিচ্ছি। উজান দ্রুত শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, তাই বলে এত ভোরে অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা তো করে যাবেন। মৌ হাতে ঘড়িটা উজানের কবজিতে পিষিয়ে দিতে দিতে আবদার করলো। উজান ঘড়ির পরা হতেই মৌয়ের কোমরটা চট করে কাছে টেনে নিয়ে দুষ্টুমি সরে বললো, ভোরে তো স্পেশাল আর মিষ্টি কিছু খেলাম যান। সো এখন আর না খেয়েও দিব্যি চলে যাবে। টেনশন নিও না, মিশন শেষ করে বাসায় ফিরে আবার কন্টিনিউ করবো, পাক্কা প্রমিস। কথাটা শুনে মৌ উজানের দিকে কড়া রক্তিম চোখে দৃষ্টিতে তাকালো। উজান বইয়ের লাল হয়ে যাওয়া মুখের দিকে এক পলক তাকিয়ে পরম ভালোবাসা তার কপালে ঠোঁট ছোঁয়ালো। জান আসি এখন, তোমার যখন রাগ অভিমান সব বাসায় ফিরে এসে সব সাহায্য করবো কেমন। মৌ তাকে বারণ করার সুযোগও পেল না। ততক্ষণে উজানের দরজার দিকে দ্রুত পায়ে হেঁটে গেল। কিন্তু আজ মৌয়ের মনটা কেমন যেন অচেনা এক ভয়ে চেপে বসেছে। কেন এমন একটা অশুভ অনুভূতি হচ্ছে তা সে নিজেও ভেবে পাচ্ছে না। বুকের ভেতরটা বারবার অজানা আশঙ্কা মোচড় দিয়ে উঠেছে। হঠাৎই দরজার কাছে পৌঁছে হুট করে মেঝের সাথে হেঁচা খেয়ে পড়ে যেতে চাইল, কিন্তু তবে অবশেষে মুহূর্তে নিজেকে সামলে নিল সে। মৌ এক বুক আতঙ্ক নিয়ে দ্রুত দৌড়ে গিয়ে উজানের শক্ত ধরে ফেললো। উজান মৌয়ের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে হালকা মুচকে হাসলো। রিল্যাক্স সান, কিচ্ছু হয়নি, আমার সামান্য হোঁচট লেগে গেছে মাত্র, ভয় পেও না, আমি আসছি। মৌ উজানের হাত হয়ে আকুল হয়ে বলল, কেন কি হলো? উজান 2 ঝোড়া ভ্রু কুঁচকে তাকালো। দাদি বলতে কোনো ভালো কাজের উদ্দেশ্য যাত্রা শুরু, মুখে হেঁচকা খেলে নাকি একটু থমকে বসে গিয়ে তারপর বের হতে হয়। আপনি প্লিজ অন্তত 2 মিনিট বসুন পিছিয়ে, একদম টাইম নিয়ে হাতে। অপারেশনের টিম অলরেডি ওয়েট করছে, জাস্ট 2 মিনিট বসলে আপনার এত প্রবলেম হবে। আমি মিষ্টি বৌজান, প্লিজ মন খারাপ করো না তো, সত্যি 1 সেকেন্ডও টাইম নেই। তাছাড়াও আমার এই পিচ্ছি বউটা দেওয়া আর ভালোবাসার সাথে থাকতে আমি কিচ্ছু হতে দেবো না। খবরদার বাসা থেকে এক পাও বের হবে না। যা যা লাগবে ইফাত এনে দেবে, আর সময় মতো খাওয়া দাওয়া করে নিও। কথাগুলো বলেই এক প্রকার হন্তদন্ত হয়ে দরজার বাইরে বেরিয়ে গেল উজান। সে চলে যেতেই মৌ দরজা ধরে এক দীর্ঘ তপ্ত শ্বাস পেল। মনটা কেন জানি ক্রমাগত ধুকপুক ধুকপুক করেই চলেছে, কিছুতে শান্ত হতে চাইছে না তার ব্যাকুল হৃদয়। উজান চলে যাওয়ার পর থেকেই মৌয়ের ছাদের এক কোণে মন ভরা হয়ে বসেছে। অজানা এক আশঙ্কায় বুকটা ক্রমাগত তোলপাড় করছিল। ভেতরটা ভীষণ অস্তিত্ব লাগছিল তা। এভাবে দীর্ঘ কয়েক ঘন্টা কেটে গেছে, কিন্তু মনের বিষাদে একটুকু কমলো না। অবশেষে দুপুর গড়িয়ে বিকেল হলে মৌ ধীরে পায়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে নেমে আসতে লাগলো। ড্রয়িং রুমে তখন চৌধুরী বাড়ির প্রায় সদস্য উপস্থিত। টিভিতে কড়া নিউজ চলেছে আর সবাই থমথমে মুখ সোফায় বসে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে। মৌ বাসকায় আওয়াজ শুনে তার পা দুটো সেখানেই যেন পাথরের মতো জমে গেছে। টিভি স্ক্রিনে ভেসে উঠেছে হাসি মুখে উজান চৌধুরী এক বিশাল ছবি, আর নিচে লাল অক্ষরে জলজল করেছে খবরের হেডলাইন। খবরের সংবাদ পাঠিকা গম্ভীর স্বরে বলে উঠলেন, অতঃপর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়ে সিক্রেট সিআইডি এজেন্ট সুপ্রিমন লিডার উজান চৌধুরী। কথাটা এক প্রলয়ঙ্কারী বাস পকেটের মতো এসে আছড়ে পড়ল মৌয়ের কানে। মুহূর্তের মধ্যে চারপাশে সকল আলো যেন নিভে গেল তার চোখের সামনে। ড্রয়িং রুমে বসে থাকা আরিফুল চৌধুরী পরিবারের সবাই এক লহমায় আত্মনাদ করে উঠে দাঁড়িয়ে পড়লেন। মৌ সিঁড়ি ধপাস করে দাঁড়িয়ে আর ধরে রাখতে পারলেন না। মাথাটা চক্কর দিয়ে উঠে খামচে ধরে সিঁড়ির রেলিং থেকে তার হাত ফসকে গেল। ধপাস করে গড়িয়ে সিঁড়ির নিচে পড়ে গেল মৌ। পড়ে যাওয়া সে তীব্র শারীরিক যন্ত্রণায় তোয়াক্কা না করেই ভুগছে না। আত্মনাদ তার কান্না ফেটে বের হলো মৌয়ের গলা দিয়ে, মামুনি আমার প্রফেসর সাহেব আর নেই, আমি কিভাবে বাঁচবো তাকে ছাড়া। মৌ সেই আত্মার চিৎকার শব্দ শুনে কিচেন রুম থেকে ছুটে এলে শাশুড়ি মৌসুমী চৌধুরী আর মেহের। মৌ সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে মেয়ে পাগলের মতো গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলো। ঠিক তখনই টিভিতে আবারও নিউজে সেই এক বিভৎসন বাক্যটি রিপিট করা হলো। সাংবাদিক সাবধান নিশ্চিত হতেই মৌসুমী চৌধুরী 2 হাত বুকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। নিজের ছেলের মৃত্যুর খবর এভাবে নিউজের পর্দায় দেখতে হবে তা যে কোনো মায়ের কল্পনাও অতীত ছিল না। মৌ নিজের পুরো শরীর ছেড়ে দিয়ে মেহেরকে শক্ত করে আঁকড়ে ধরে অঝরে ধারায় কাঁদতে লাগলো। মিহু, আমার প্রফেসর সাহেব সত্যি আর নেই, সত্যি সত্যি আমাদের সবাইকে একা করে চলে গেছে সে। মামুনি দেখো, তোমার ছেলে আজ সত্যি আমাকে এই বিশাল পৃথিবী নিঃস্ব করে দিয়ে চলে গেছে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর নেক্সট পার্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।